যদি কিচ্ছু দেখতে একজন কাউকে হয়তো বলি যে একটু সাইড ফের, তো সে এরকম ফিরলো, এই বাবা ভাই ভুল করছো, আমি দীপঙ্কর দেনু। সেটা মা চুলেরও হাতটা দিল, দিয়ে বললো আমাকে শেখাচ্ছেন। সবাই তো আমাকে বুড়ো সাজাতেছে, আমি জানি না কেন। বেদের মেজর সাজা অ্যাকচুয়ালি কারোর তুলনা করা ঠিক হবে না। পলিটিক্সে থাকবো না, চাই না আমি থাকতে। এখন মমতা কি বলবেন জানি না, আমি খুব একটা বড় কিছু ট্যালেন্টেড লোকই। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। আমি ছোট ছোট কটা কথা আমার যেটা মনে হয় সেটা আমি একটু বলে দিই। একটি মানুষকে কিভাবে সেলিব্রেট করেছে বাংলা ছবি এবং বাংলা দর্শক, তা বোধ হয় ওই 7-8 দশকের মানুষরা জানেন। এবং তারপর থেকে যেটা বলা হতো, তিনি হচ্ছেন স্টাইল আইকন। এবং তারপরে সেই স্টাইল আইকন বিষয়টা অনেক কিছুভাবে ছড়িয়ে যায়। তারপর তিনি রাজনীতিতে প্রবেশ করলেন এবং তারপর যা হলো সেইটা কোথাও গিয়ে একটা আবছা হয়ে যায়। এবং তারপরে আবার চতুষ্কোণে যখন তিনি ফিরলেন, ওই রাজার মতো বলা হয়, সেই রাজার মতো ফিরলেন। আমার সঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী রয়েছেন। আমরা একটু কথা বলবো চিরঞ্জিত বাবুর সঙ্গে, কিন্তু তার আগে বলি যে একটা হেমা মালিনীর পোস্টার দেখতে পাচ্ছি আমি যখন হেমা মালিনী, সেটা একেবারেই চিরঞ্জিত বাবুকে বলা হচ্ছে না, কিন্তু আমি প্রশ্নটা এটা, হেমা মালিনী তো একটা মানে ড্রিম গার্ল আমাদের কাছে, মানে বাঙালির কাছে ড্রিম গার্ল। সেই হেমা মালিনী আপনি যখন থিয়েটারে তাকে দেখছেন বা তিনি যখন কলকাতায় এসে হাত নাড়ছেন, সেই সময়ের অভিজ্ঞতাটা যে কেমন ছিল সেটা আমরা তো বুঝতে পারবো না, সেটা একটু বলেন। ক্রেজ ছিল, মানে যেমন একটা সময় রাজেশ খান্নার ক্রেজ ছিল। আর প্রথম আসা স্বপ্নকে সওদাগর ছবিটা দেখতে গেছিলাম আমি প্যারাডাইস সিনেমা হলে, যেখানে ইউজুয়ালি আমরা যাই না। বালিগঞ্জ থেকে প্যারাডাইসে গিয়ে ছবি দেখা, কিন্তু আমি হেমা মালিনীর ফটোগ্রাফে এত ইমপ্রেসড হয়েছিলাম মুখটা দেখে, যে আমি ওই জন্য দেখতে গেছিলাম ওখানে। তখন খুব কম বয়স, বোধ হয় 18-19 বছর বয়স হবে এরকম। আর পাঠ করছেন কার সঙ্গে? রাজ কাপুরের সঙ্গে, বয়স্ক একজন মানুষের সঙ্গে। সে ছবিটা বেশ ভালো লেগেছিল। কিন্তু তারপরে অজস্র ছবি দেখেছি আমি, মানে চারাস দেখেছি, ধর্মেন্দ্রের সঙ্গে ম্যাক্সিমাম ছবি দেখেছি আমি ওর। আলটিমেটলি শোলেতে এসে যেন টোটালটা ফ্লারিশ করলো বাসন্তী যখন হলো। হেমা মালিনীর যদি কোনো হিরোইনের কথা এখনো বলা হয়, ভাবতে হয়, তাহলে কয়েকটা মুখ মনে পড়ে আমার। আমি মধুবালাকে সেইভাবে দেখিনি, অত বেশি লক্ষ্য করিনি যতটা আমি হেমা মালিনীকে দেখেছি বা লক্ষ্য করেছি। তারপরে চোখ বন্ধ করলে আমায় যদি বলা হয় 3টে নাম বলুন, বললেই আমি হেমা মালিনী, মীনা কুমারী, নূতন, এর সঙ্গে সঙ্গে মাধুরী দীক্ষিতের কথা বলবো। মানে পরপর ফেসগুলো এসেই আমার কাছে, এতটাই আমি ভক্ত। আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল, সেটাও অদ্ভুতভাবে বারুইপুরে একটা বিরাট শো ছিল, সজল মিত্রের শো। ওসব ফরেন মানে বম্বের আর্টিস্টদের, ইভেন বিদেশি আর্টিস্টদেরও নিয়ে আসতে পারে, খুব ইনফ্লুয়েন্সিয়াল। হেমা মালিনীর সঙ্গে খুব ভালো রিলেশন হল, সেটা আগেই বলতো আমায়। তো সেদিন ওখানে আমিও ছিলাম, আমাকেও নিয়ে গেছিলো। আর হেমা মালিনী একটা নাচের ডান্স নাম্বার ছিল, উনি দুর্গা সাজতেন, দুর্গার নাচ করতেন একটা, খুব সুন্দর দারুণ সাজতো দুর্গার মতো। তো সেই নাচটা ছিল। তো তার আগে অবশ্য আমার প্রোগ্রাম ছিল। তো আমার একবার আলাপ করাতে নিয়ে গেছিলো একটা ঘরে, সামান্য একটা স্কুল বাড়ির সামনে প্যান্ডেল। তো স্কুল বাড়ির যে ক্লাসরুমগুলো, তার ভেতরে আমরা বসেছিলাম এক একটাতে, ওখানে উনিও বসেছিলেন, সেজেই এসেছিলেন, কিন্তু বসেছিলেন ওখানটাতে। আমি ঢুকলাম, অসম্ভব সেই মুখটা দেখতে পেলাম চোখের সামনে, রক্ত মাংসে। আর মানে কি হয়, আমাদের সিনেমা আর্টিস্টদের যেমন লোকে দেখে পড়েন, আমার কাছে অনেক লোক আসে, প্রডিউসার আসে, কেউ আসে, এসে আমায় দেখে তারপরে ওটার সঙ্গে বলে, দাদা কিলোমিটার লাগছে, মানে আমি যে মফস্বল থেকে এসেছি, ধরুন আমি কত বছর ধরে আপনার ছবি দেখে আসছি ছেলেবেলা থেকে, তারপরে তার পাশে বসে আছি, মানে ভাবতে পারছি না। আমাদেরও একই হয়, আমাদেরও সেরকম মনে হয়। উত্তমকুমার কাছে যখন গিয়েছিলাম তখন সেরকমই মনে হয়েছিল আমার। হেমা মালিনী সেদিন সেখানে ঢুকে দেখে, মানে স্বপ্ন সত্যি হয় না, সেরকমটা হয়েছিল। আর যেহেতু সজলের সঙ্গে গেছিলাম, সেই জন্য বোধহয় এমনি ঢুকে পড়লে আমার সঙ্গে কথা বলতে নিতে আমি যাই না, কিন্তু সেদিন সুন্দর কথা বললেন, হাসলেন, হাসিটা অসম্ভব সুন্দর, হাসলেন। তো সে একবার দেখা হয়েছিল ওর সঙ্গে আমার। এই যে এটা তো একটা গেল যে চিরঞ্জিত চক্রবর্তীর
হেমা মালিনীকে দেখা তার চোখ দিয়ে ফ্যান হিসেবে। ফ্যান হিসেবে এই ছবির ক্ষেত্রে আপনার চোখ দিয়ে নিজেকে হেমা মালিনী দেখছেন একজন, এইটা একটা অদ্ভুত মানে সমাপতন বলবো না, এটা একটা কানেকশনটা একটা অদ্ভুত রকম, এটা একটা সাইকোলজিক্যাল হ্যাঁ, কেস। হ্যাঁ। এরকম অনেক হয়, অনেকে ভাবে যে তাকে ওরম দেখতে, হ্যাঁ। অনেকে মনে করে তার সঙ্গে একটু মিল আছে কারুর, তখন তাকে বলে কেউ হয়তো বলতো রায়েশ খানের মতো দেখতে, সে তখন সে চুলটা রায়েশ খানের মতো বানিয়ে ফেলতো, তার মতো পোশাক পরলো, হাঁটা চলা আরম্ভ করলো। এরকম বহু লোক ছিল এখানে। লেডিস জোনে একটি ছেলে ছিল যে সেলসে ছিল, তাকে রায়েশ খানা পুরো সেজে গেছিল প্রায়। মেয়েরা জানতো, যারা ব্লাউজ করতে যেত ওখানে, আমার সব স্ত্রী বা অন্যরা, তারা বলতো ওইখানে থাকে, রায়েশ খানা থাকে, এরকম আর কি। খুব মজার জিনিসটা। এইরকম আইডেন্টিফিকেশন হয় কারোর সঙ্গে কারোর, একটু হয়তো মিল আছে। যেমন আমাকে অনেকে বলেন আমার ছেলেকে না ঠিক আপনার মতো দেখতে, মানে এরম আর কি, ওরম মিলে যায়। তো সেই জিনিসটা এখানে এই গল্পটার ক্ষেত্রে সেরকম একটা ঘটনা ঘটেছে। কেউ মনে করতে আরম্ভ করেছে, হয়তো তাকে কেউ বলেছিল কোনো কারণে যে তোমার সঙ্গে আমার মিল আছে। আমরা এটা নিয়ে আমরা মজাও করি অনেক। যদি কিচ্ছু দেখতে একজন কাউকে হয়তো বলি যে একটু সাইড ফের, তো সে হয়তো একটু সাইড ফেরলো, একটু ফের 3-4 জন ক্লাসে আর কি, স্কুলে, তো সে এরকম ফিরলো, এই বাবা কি হলো না, তোকে একদম এই একটা অ্যাঙ্গেল থেকে একদম তোমার মতো লাগছে দেখতে, আর যেই মুখটা ফেরালি না একদম শীতল হয়ে গেলি, মানে একটা অন্য কোনো আর্টিস্টের নাম নিপতি হয়ে গেলি, ব্যাপারটা এরকম মজা হয়। সেরম থেকে এই মেয়েটার ধারণা জন্মেছে বোধহয় সে হেমা মালিনী নিজেই আইডেন্টিফাইড হয়ে গেছে। নাম বোধহয় সে হেমা মালিনী নয়, অন্য নাম, হয়তো মালিনী নাম সামনে একটা হেমা জুড়ে নিয়ে এফিডেভিট করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। তার কিছু পয়সা আছে, সেই ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে, আর হঠাৎ জানতে পেরেছে একজন অত্যন্ত সামান্য একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে যার নাম ঘটনাচক্রে ধর্মেন্দ্র, সে দত্ত ঘোষ যাই হোক না কেন পদবী, তাকে খুঁজে খুঁজে মানে আমাকে বার করেছে। সেইখান থেকে গল্পটা শুরু। আমার একটা প্রশ্ন ভাবছিলাম, যেটা আমি ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে লুক অ্যালাইকের বিষয়, যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি। চিরঞ্জিত চক্রবর্তীর লুক অ্যালাইকে চিরঞ্জিত চক্রবর্তী কোনদিন দেখেছে? না, দেখিনি। আমার সঙ্গে অনেকে বলতো জিতেন্দ্র মিল আছে, যখন নিউজ পড়তাম তখন খুব এরকম দু একজনের সঙ্গে বলেছে। আমার ছবির শুরুর ফার্স্ট ছবি যেটা করেছিলাম সোনায় সোহাগা, সেটা যখন আমার হিরো করা হলো, এবং যখন আমরা সোনারপুরের দিকে একটা ধপধপি বলে জায়গা আছে, সেখানে আমরা গাড়ি শুটিং করতে যাচ্ছিলাম আউটডোরে। তো রাস্তায় নেমে গড়িয়ারটা পেরিয়ে একটা জায়গায় চা খাচ্ছিলাম, তাতে আমার সঙ্গে আমার প্রডিউসারও ছিল, 3-4 জন মিলে করছিল ছবিটা, রঞ্জন মজুমদারের ছবি সোনায় সোহাগা। তো সেই সময় দাঁড়িয়ে চা খাচ্ছি, হঠাৎ উল্টো দিকে ফুটপাতে 4-5টা ছেলে দাঁড়িয়েছিল, একটা ছেলে হঠাৎ ওর সঙ্গে কি কথা বলে আমার কাছে এলো, এসে বললো দীপঙ্করদা শুটিং আছে। তো আমার ওই প্রডিউসার বন্ধু, কিছু বন্ধু হয়ে গেছিল আমার তখন, ছবি আরম্ভর আগেই, তার দিকে আমি তাকালাম, সেও হাসলাম, আমি হাসলাম। এসে বললাম যে ভাই ভুল করছো, আমি দীপঙ্কর দে নই, আমি চিরঞ্জিত নতুন হিরো। ছেড়ে মা চুলেরও হাতটা দিল, দিয়ে বললো আমাকে শেখাচ্ছেন। মানে এত ইন্টারেস্টিং লেগেছিল, আমরা দুজনে আবার যাকে অসহায় হয়ে হাসলাম। এসে বলে হ্যাঁ ভাই শুটিং আছে, আমরা যাচ্ছি, ওই দিকে ধপধপ বলেছিলাম, বলে ফিরে গেল, গিয়ে অন্য বন্ধু কোনোকে গিয়ে বললো ঠিক ধরেছে। তো এরকম ছিল, আমার টিরোদার সঙ্গে মিল ছিল আমার কোনো কারণে মনে হয়, এটা মাঝে মাঝে বলতো লোক। কত ধরনের গল্প। হ্যাঁ, চিরঞ্জিতদা, এই যে স্টারডাম, যেই স্টারডামটা আপনি একদম চেটেপুটে খেয়েছেন একটা সময়, এই স্টারডামটা যখন এই সময় দেখেন, যে এই যে এখনকার একেবারে একদম নবাগত অভিনেতা অভিনেত্রীরা যখন এই স্টারডামটা দেখেন যে তারা কিছু না পেয়ে স্টারডামটাকে সেলিব্রেট করছে, সেটা কেমন লাগে? পুরনো চিরঞ্জিত চক্রবর্তীর কেমন লাগে? মানে যুগ যুগ পাল্টে গেছে, অন্যভাবে সোশ্যাল মিডিয়া এসে গেছে, পাবলিসিটির যুগ এসছে, যেটা আগে মানে ওইভাবে ছিল না। আমাদের পাবলিসিটি আমাদের থেকে অনেক দূরে থাকতো, একটু কাগজে লেখালেখি হতো, একটু ছোট করে একটা বিজ্ঞাপন বেরোতো, সিনেমা বেরোলে এই 2-একটা ইন্টারভিউ হতো, এরকম কিছু হতো। কিন্তু আমরা উই আর সাপোজ টু বি দ্য সুপারস্টার্স, কারণ আমি যেখানে যেতাম রাস্তায় হাঁটতে পারতাম না, এতই ভিড় হতো।
সেটা শুধুমাত্র গ্রাম বাংলা নয়, মানে এখানকার শহরেও তাই হতো। আমি এটা কী কিনতে গেছিলাম এইখানে, এই ল্যান্সডাউন একটা দোকানে, সেইখানে আমরা বোধহয় একটা ওয়াশিং মেশিন কি কিছু কিনতে গেছিলাম। সেখানে ঢুকে সেটা দেখতে দেখতে তারপরে যে মালিক এসে বললো, স্যার এদিক দিয়ে সামনে দিয়ে আর বেরোতে পারবেন না। কেন? তারপরে কাছে দেখলাম যে বাইরে বিশাল ভিড় জমে গেছে। তো বললো আসুন আমি পেছনের একটা গেট দিয়ে নিয়ে গিয়ে একটু ঘুরে ফিরে বাড়ির পেছন দিক দিয়ে বেরোলো, আমার হন্ডা গাড়ি পেছনে নিয়ে যেতে ওরাই করে দিল সব ব্যবস্থা। ওখান থেকে পালালাম, এরকম ছিল। ঠিক। আমরা এতে হয়তো লিন্সে স্ট্রিটে কিছু একটা দোকানে ঢুকেছিলাম কোনো একটা কারণে নেমে, একটু করে ওরা এসে বললো আর সামনে বেরোতে পারবেন না আপনি, এরকম হতো আর কি। সেই ক্রেজটা এখনও হয়, এদের জন্য, দেবজিতের জন্য হয় হয়তো। তারপরে স্টার হওয়াটা একটু মুশকিল হয়ে গেছে, কারণ হচ্ছে 750 হাউস ছিল আমাদের সময়, অ্যাকচুয়ালি 40টা হাউস হয়ে গেছে, কি আরও কমে গেছে বলে। রিসেন্টলি শুনো আরেকটা কোন হল বন্ধ হয়ে গেল। তো মানে মানুষের কাছে পৌঁছানোটা মানে গ্রাম বাংলাটায় পৌঁছচ্ছে না ছবিটা গিয়ে, হলটাই নেই তো, ছবিটা দোকান হয়ে যাচ্ছে। হ্যাঁ, দোকান নেই তো বিক্রি কী করা হবে? সেই জন্যে এখানে মাল্টিপ্লেক্সেস কোনোতেই 4টে করে শো, 3টে করে শো দিয়ে ওইটা পোষাতে হচ্ছে। মানে তখন যদি আমাদের একটা ছবির লঞ্জিভিটি পেতো অনেক বেশি, অন্তত 4 মাস ধরে চলতো ডিফারেন্ট হবে। এখন সেটা চলে না, এখন 2 সপ্তাহের ছবি হয়ে গেছে। তুমি ধূমকেতুও ধরো, সুপার বাম্পার হয়ে গেল, হাউসফুল সবগুলো প্রায় হয়ে গেল 1 সপ্তাহ, তারপর থেকে ডাউন হতে হবে। কিন্তু যেহেতু ওই 100টা বোধহয় 70টা শো ছিল, এক একটা জায়গায় 6টা শো ছিল, এবং রাতে 2টোর সময় শো দিলেও হাউসফুল হয়ে গেছে প্রথম দিকে। তার মানে সব যে অডিয়েন্সটা ছিল সেই অডিয়েন্সটা ওই 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেল, মানে এরকম মোটামুটি। এখন যেটা আছে এটা জাস্ট ট্রিকলিং ডাউন, মানে সফটলি কিছু লোক করে দেখে। থার্ড উইকে কি মনে হয় আপনার যে বেদের মেয়ে জ্যোৎস্না যেরকম যেই সময় রিলিজ করে, যদি এটাকে বলা হয় লাইফ টাইম বক্স অফিসে যেই পরিমাণ টাকা, লাইফ টাইম যেরকম যেই বক্স অফিসে কামাই করেছিল, সেখানে 11 কোটি, হ্যাঁ, এবং তখন 1 টাকা 45 টিকিট, হ্যাঁ। আর সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে এই ধূমকেতু এখন 21 কোটি 22 কোটি যেটা যেই ফিগার, সে আমি জানি না, সে ওরা হিসেব রাখে নিশ্চয়ই। সুপার হিট এটা নিশ্চয়ই ইনিশিয়ালি, কিন্তু ওই লঞ্জিভিটি নেই। যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, যেমন এখনো দেখছেন বেদের মেয়ে জ্যোৎস্না অ্যাকচুয়ালি কারোর তুলনা করা ঠিক হবে না। মানে আমারই ইভেন প্রতীক, পাপি, রক্তে লেখা, সেরকম 600 ছবি আছে, সেগুলো দুর্ধর্ষ হিট ছিল, কিন্তু সে কোনোটাই তোমার রক্তে আমার সোহাগ, আমার নিজের ছবি মর্যাদা, সিলভার জুবিলি করেছি আমি মেনকার মতো জায়গাতে, তখন টকিশ হাউস, প্রাচীতে, তো 9 সপ্তাহ চলেছে, টানা হাউসফুল গেছে। সেই সময়, এখনকার সময় আলাদা, তখন শুধু সিনেমাই দেখতো লোকে, ঠিক আর কিছু ছিল। ঠিক, আজকে পাল্টে গেছে সময়টা। চিরঞ্জীব চক্রবর্তীকে একটা সময় বলা হতো যদি অ্যাংরি ইয়াং ম্যান অফ পশ্চিমবাংলা হয় তাহলে একদম চিরঞ্জীব চক্রবর্তী তাই। এখন শুরু করছি না জাহাজের দড়ি ধরে নেমে এলাম, প্রতীক। তো আমার প্রশ্নটা এটা যে এখন রাগ খুব হয়, মানে এমনি নিজের নিজস্ব জীবনে ভীষণ রেগেছেন কবে? প্রচন্ড রাগ হয়েছে কবে? আমি রাগি না। কি করেন রাগ হলে? কি করেন? রাগ হয় না তো আমার, কারোর প্রতি কোনো রাগ নেই? কোনো রাগ নেই, অ্যাবসলিউটলি। অনুশোচনা? না, কিছু নেই। আমি অনেক বেশি পেয়েছি, আমার ট্যালেন্টের থেকে বেশি পেয়েছি, এটা মনে হয়। এই সময় দাঁড়িয়ে মনে হয় ট্যালেন্টের থেকে বেশি পেয়েছেন আপনার? মনে হয় না যে একদম পলিটিক্স যদি কেউ বলে যে আপনি পলিটিক্সে কি করেছেন বা কি হয়েছে, তাহলে আমি আমার জবটা করেছি, কিন্তু কিছু তেমন করতে পারিনি। আরো অনেক কিছু কাজ করার দরকার মানুষের জন্য। সে ফান্ডও আমাদের কাছে থাকে না, আমরা পারি না। পশ্চিমবঙ্গ সরকারেরও সেই ফান্ডটা পায় না, সেন্টার আটকে দেয়, অনেক রকম কারণ আছে। সেই জন্য যেগুলো যত কিছু করার ছিল তত করতে পারিনি 15 বছরে। একটা সময় তো আপনার রাগ ছিল, যেটা হচ্ছে যে কোনো সিনেমাই নাকি কমার্শিয়ালি সাকসেসফুল নয়। আপনার মনে হয়েছিল যে এই সিনেমা কমার্শিয়াল সাকসেসফুল নয়? হ্যাঁ, এখন কি মনে হয়? এখন কি মনে হয়? এটা টেকনিক্যাল ভুল হচ্ছিল বলে মনে হতো। তখন আমি বলতাম, আমি প্রায় 20 বছর ধরে বলে যাচ্ছি কথাটা, কমার্শিয়ালি ফিরতে হবে, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। আর আমি দেখতে পাচ্ছি ঝপঝপ করে হল বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি মনে হয় এই সময়ের মতো একটা জায়গা থেকে একটা প্রজাপতি সম্বন্ধে সুপারহিট করেছে, মিঠুনের ছবি দেখেছো তোমরা বলছে, বা আমার ছবি বলছে আপনি কেন সিনেমা করেন না? আমি কিন্তু রেগুলার সিনেমা করি, কিন্তু ওদের কাছে পৌঁছচ্ছে না, বুঝতে পারছি। তাহলে প্রজাপতি দেখেছো, ভালো হয়েছে, সব চুপ করে যাবে, কি হলো? বলে 30,000 লোক, তাহলে আমার তো হল উঠে গেছে। এখানে 3টে হল ছিল,
তো থেকে বিক্রি করে, তবে দোকানই নেই তো মাল বেচবো কী করে সেখানে। সেখানে ওদের কমিউনিকেশনটা কমে গেছে, যার জন্য এই স্টার হওয়া এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে। ঠিক, স্টার হতে গেলে অনেক বেশি মাস চাই, অনেক 2 কোটি মাস লাগবে, তারা পছন্দ করবে। দেবচিত্রা স্টার কি মনে হয়? হ্যাঁ, এরা দুজন আমার মনে হচ্ছে এরা লাস্ট স্টার্স, এরা আমাদের ওই ফেজটা পেয়ে গেছে, আমাদের পরের যে ফেজটা ছিল এরা পেয়ে গেছে দুজন, কিন্তু তারপর আসতে পারছে না। তারপরে ভীষণ স্ট্রাগল হয়ে গেছে না, অঙ্কুর, সোহম এদের জন্য একটু স্ট্রাগল হয়ে গেছে, মানে ওখানে আসাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে খুব। বনি দেখো মানে অনেকদিন ধরে ওখানে একটা আটকে আছে কোথায়। আপনার এমন কোনো চরিত্র যেটা এখনো তাড়া করে বেড়ায়, যে এই চরিত্রটা যদি আমি আবার দেয় আমি ফাটিয়ে করব, আমি আবার লোককে টানতে পারবো, এরকম কোনো চরিত্র আছে? লোককে টানতে যে লোক আসবে, লোককে যে কেউ টানতে পারে, রাজেশ খান্নাও টানতে পারেনি না, 13টা ছবি সুপার হিট দেওয়ার পরে 11টা ছবি ফ্লপ দিয়েছে। তো ওটা ডিপেন্ড করে না অ্যাক্টরটার উপরে, সবসময় অ্যাক্টরটার যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে লাক ফ্যাক্টরে। সেইখানে যদি সেই ছবি না পায়, আর যদি অমিতাভ পেয়ে যায় আরেকটা জনারের ছবি পেয়ে যায়, সেটা তখন ফ্লারিশ হয়ে যায়। রাজেশ খান্না টিকলেন না কেন? তার একটাই কারণ, সেটা হচ্ছে স্ক্রিপ্ট পাননি, ভালো স্ক্রিপ্ট পাননি। চিরঞ্জিত পাচ্ছে স্ক্রিপ্ট, আমি যেটা বেছে করি যার জন্য কমে যাবে এই আর কি, আমাকে বেছে করতে হয়। যেমন আমার খুব পছন্দের ছবি হাঁটি হাঁটি পাপা, যেটা আমরা শেষ করে রুক্মিণী আর আমি, খুব ভালো লেগেছে গল্পটা, করতে মজা লেগেছে খুব, এরকম আর কি। এটাও খুব মজা লেগেছে, এটাতে ওরা তো বলছে নাকি আমি দারুণ পাঠ করেছি, দেখা যাক কী হয়, রেজাল্ট কী হয়। আজ থেকে 10 বছর পরে চিরঞ্জিত চক্রবর্তী কোথায় থাকবে? পলিটিক্সে থাকবে? মনে হয় না পলিটিক্সে থাকবোই না, চাই না আমি থাকতে। এখন মমতা কি বলবেন জানি না, সিনেমা যা বলবেন সেটা আর কি। সিনেমা থাকবো, সিনেমা করে খাই আমি, তো সিনেমায় থাকবো যদি আমাকে ওই রোল দিতে হবে। আমি একজন আর্টিস্ট যে আজ পর্যন্ত কখনো নিজের জন্য পাবলিসিটি করিনি। তুমি কোথাও দেখতে পারবে না যে আমি একটা পাবলিসিটি করছি আমার জন্য। কোনো পোস্টার আমি বানাই না, কোনো হোর্ডিং আমি দিই না, কোনো কাগজে আমি বলি না। আমি সবসময় আমার লো প্রোফাইলের পার্সন, আমি যেটা ন্যাচারাল বা যেটা নর্মাল, যা আমি খুব একটা বড় কিছু ট্যালেন্টেড লোকই, তো যেটুকু আমি সেটুকুই বলি কথা। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা আমায় খাইয়েছে পরিচয়, মানে এই আমার মা, কাজে আমি চাইবো আর ভালো। আমি যখন হলগুলো উঠে যাচ্ছে তখন আমার কষ্ট হচ্ছে না, কারণ আমি এরকম অন্তত 5টা হল ওপেন করেছি, নতুন হল তখন। এখন তো হল হওয়া তো দূরের কথা, সব উঠে গেল। ঠিক, খারাপ লাগে আমার খুব, এটা খারাপ লাগে। কাজে সিনেমায় থাকতেই হবে, সিনেমা সেই রোলটা পেতে হবে, দেয় আমার। ঠিক। আমি একেবারে শেষে চলেছি। আঁকিয়ে মানে যে স্কাল্পচার, যে পেন্টিং, আমার তো মনে হয় এইটা তো ফ্লারিশ করতে পারতেন যদি আপনি একদম রেগুলারলি। এটা কয়েকজন বলতো, যেমন সর্বরী দত্ত ছিলেন না, যে পাঞ্জাবি, আমি শুধু ওর পাঞ্জাবি পড়তাম আর কি। উনি খালি বলতেন আর পিসি দাদা জুনিয়র, আমার বন্ধু খুব প্রদীপ, এই দুজন যখনই দেখা হয়, কিছু হয়, কথা হয়, তুই সিনেমা ছেড়ে দে তো, ছবি আঁক, ওইটা বেটার, তো সিনেমা ছেড়ে দে, এরা দুজন খুব বলতো কথা। অনেকেই বলে এক্সিবিশন করতে বলে, কিন্তু এই লোকটা, আমি এই যে কাজগুলো করি এগুলো দীপক করে, সে ভীষণ স্বাধীন ওখানটাতে, অরিজিনাল যে আমি এই কাজগুলো করে, সেখানে দীপক নাম লেখা থাকে আমার পেন্টিংয়ে, চিরঞ্জিত থাকে না। চিরঞ্জিত একটা নাম আমি নিয়েছি যেটা কমার্শিয়াল ইউজ করা হয়, যার জন্য আমি যখন চতুষ্কোণ করি বা বাড়িওলি করি, তখনও ওরা বলেছিল এই যে পার্টটা তুমি করেছো এটা কিন্তু চিরঞ্জিত করেনি, এটা দীপক করেছে। দুজন ডিরেক্টরই বলেছে, আমরা তাহলে দীপক নাম দিয়ে দে না তোরা। দীপক তো বহুদিন ধরে চাইছে ভালো ছবি করবে এবং সিনেমা নামবে, তো দিয়ে দে নিউ কামার দীপক চক্রবর্তী বলে। না ওটা হবে না, কারণ তখন ওই সেলিব্রিটি অফ চিরঞ্জিত ওটা লাগবে, ঠিক, তাই ওটা করে। আমি একটা ভিডিও দেখাবো প্রথমে, তারপর আমি প্রশ্নটা করবো। ভিডিওটা এটা, এই ভিডিওটা সম্বন্ধে শুধু একটু বলুন আমায়। এটা ভীষণ ভাইরাল হচ্ছে ভিডিওটা, একটু দেখুন। আচ্ছা, তারপরে আমি দেখাই। বাবলু 9 নম্বর ছেলেটাকে লক্ষ্য রাখ, নতুন খেলছে বলে। না হইদা ছেলে ছেলেটা হইদা বড় ক্লাবে কোচিং পেলে ছেলেটা বড় হতে পারে। একটু লক্ষ্য রাখো, ইন্টারেস্টিং, ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, চল বেরিয়ে। এটা হঠাৎ ভাইরাল হচ্ছে, আমি জানি না। এর আরেকটা প্রশ্ন আছে, সেটাও ভাইরাল। হ্যাঁ, এই সিনটার কথা মনে পড়ে? হ্যাঁ, ইসমাইলের ছেলে, খুব ইন্টারেস্টিং ছবি। এর ভিতরে একটা সিকোয়েন্স ছিল যেটা আমার লেখা ছিল।
সেখানে আমার দাদাটাকে মেরে দিল ওরা মাঠের মধ্যে, বিপ্লব করেছিল, মোড়া ছিল, ও ফুটবলার ছিল এবং বিরাট আমি দেখেছি, ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো তারপরে ওকে তো মেরে দিয়ে গেল এই বাইক নিয়ে ঘুরে ওকে চারপাশ দিয়ে। তো আমি যখন ওকে তুলে ধরছি তখন রক্তাক্ত, তখন বললাম এটি জল দে, আমার জল দে। তো আমি উঠে যেতে যাচ্ছি, তখন মাঠের মধ্যে বিরাট খোলা মাঠ, তো জল হতে পাবো, মানে আমি তুমি একটু ওয়েট করো, আমি আনছি, জল আনছি। কারণ আমার জামাটা জার্সিটা, ইসমাইলের জার্সিটাকে টেনে ধরেছে, বলছে তুই যখন ফিরে আসবি জল নিয়ে তখন আমি থাকবো না, তুই ইসমাইলের জার্সিটা খুলে তোর ঘামটা নিংড়ে একটু আমার মুখে দিয়ে দে। আহা, সাংঘাতিক সিন। ছবিটার মুশকিল হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, ডিরেক্টর মারাও গেছে, জানো তুমি কিছুদিন আগে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ফিনান্সটা পেলো না, ছবিটা তাড়াতাড়ি শেষ করতে পারলো না, ঠিক মতো প্রবলেম রিলিজ করতে পারলো না। তো সেইটার একটা খুব আমার দুঃখ রয়ে গেছে আর কি, যেটা এই ছবিটার ঠিক সময় ঠিক মতো ভাবে এলে এটা কিন্তু খুব নামি ছবি। ঠিক। শেষ প্রশ্ন, এই ছবিটা এই বয়সে ঘুরে যদি দেখেন, আপনাকে নিজেকে একটু যদি দেখেন, যদি এই চিরঞ্জিত চক্রবর্তীকে একটা প্রশ্ন করতে হয়, কি প্রশ্ন করবেন? কিছুই প্রশ্ন করবে না, ভালো, ইটস এ ভেরি গুড রোল, খুব ভালো, ওর খুব ভালো লেখে তো ভালো। না, বয়সের কথা বলছি, এই বয়সে পৌঁছে গেছে, বয়সটা ওরা করে, ওরা চায়। আমি সবাই তো আমাকে বুড়ো সাজাতে চায়, আমি জানি না কেন, আমায় দেখতে বুড়ো নয়, হ্যাঁ, কিন্তু এদের ভেতরে টেন্ডেন্সি আছে, ওরা একটা কিছু আইডিয়া করে যে এই যেহেতু 80s শুরু করেছিল, 90s নাম্বার 1 স্টার হয়ে গেছিল, সুপারস্টার, মেগাস্টার যাই বলো, সেই লোকটার তো বয়স তাহলে এরকম হবে, তো তাহলে সে তো বুড়োই রোল করবে, এইটা করে, কিন্তু উচিত না করা। এইটা একটা বলতে পারো আমার একটা ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ, আমি এখন যেমন দেখতে লাগছে, আমি যদি এরকমভাবে টুপি, হ্যাঁ এরকমভাবে নামিয়ে টুপি পরে যদি এরকমভাবে যদি পাঠটা করতে পারতাম একটা রোল, সেই জায়গায় আমার হাইটটা নিয়ে, তাহলে ভালো হয়। কিন্তু এই রোলটা এখনো পাচ্ছি না আমি, এখনো এজটার রোলগুলোই আমার কাছে আসছে। ঠিক, এটাই বলছিলাম রাজেশ খানের সম্বন্ধে, ও পেলো না ঠিক রোলটা। শেষটা অনুরোধ, চিরঞ্জিত চক্রবর্তী গাইতে পারে কিন্তু না, করে গাইবো একটা ছোট্ট যে কোনো একটা যদি কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলে না। এই ছবিটাতে এই গানটা গেয়েছে রূপম আমার উপরে। থ্যাংক ইউ চিরঞ্জিত দা। একটা ফোনে অভিজ্ঞতা নিয়ে শেষ করলাম এই সাক্ষাৎকার। গোটা ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আরও এরকম সাক্ষাৎকার নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারবো। আমার সঙ্গে ক্যামেরা সৌম্যদীপ আর আমি শুভঙ্কর দোয়াল। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।